আপনারা যারা অনলাইনে হোমিওপ্যাথি ক্লাস করছেন তাদের একটা বিষয় জানিয়ে রাখি। বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে। ধারণাটা কি? এক নম্বর ধারণা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, আমরা যদি প্রশ্ন করি হোমিওপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট নেই, তাদের পাল্টা যদি আমরা বলি যে হোমিওপ্যাথিক ওষুধের কি কোনো এফেক্ট আছে, হোমিওপ্যাথিক ওষুধ কি কার্যকরী, হোমিওপ্যাথিক ওষুধের কোনো ক্রিয়া হয়, আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলবেন যে হ্যাঁ, অবশ্যই কার্যকরী ওষুধ, অনেক রোগ ভালো হয়। আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি, নিউটনের থার্ড লতে কি বলছে? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে আমরা মোদ্দা কথা বলতে পারি, যার অ্যাকশন আছে তার রিয়াকশনও আছে। যদি আমরা স্বীকার করে নিই হোমিওপ্যাথি ওষুধের অ্যাকশন আছে, তাহলে তার রিয়াকশন আছে। যার অ্যাকশন নেই তার রিয়াকশন নেই। তাহলে আপনারা তো সবাই স্বীকার করছেন যে হোমিওপ্যাথি ওষুধের অ্যাকশন আছে, তাহলে রিয়াকশনটা কেমন থাকবে না? তাহলে এটা একটা ভ্রান্ত ধারণা, হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নেই, রিয়াকশন নেই, এ কথাটা সত্যি নয়। তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যিটা হচ্ছে ওই যে নিউটনের থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যার অ্যাকশন আছে তার রিয়াকশনও আছে। সেই রিয়াকশন, হোমিওপ্যাথি ওষুধের রিয়াকশনটা আমরা আমাদের বলতে পারেন সৌভাগ্য যে আমাদের যে রিয়াকশনটা হয় সেই রিয়াকশনটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। অথবা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে যদি কারো রিয়াকশন হয়, সে তো ঘরে বসে থাকবে না, সে অবশ্যই বিকল্প অন্য সিস্টেমের চিকিৎসার মধ্যে যাবে, মডার্ন সায়েন্সের দিকে যাবে, মডার্ন ট্রিটমেন্টের দিকে যাবে। ফলে আমাদের রিয়াকশনটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। এখন কীরকম রিয়াকশন হয়? যারা একটু গভীরে হোমিওপ্যাথি চর্চা করেছেন তারা জানেন যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের কিছু শৃঙ্খলা আছে, কিছু ড্রাগ রিলেশন আছে। একটা ড্রাগের সঙ্গে আরেকটা ড্রাগ দেওয়া যায় না, একটা ওষুধ দেওয়ার পরে আরেকটা ওষুধ দেওয়া যায় না। তার এনিমিক্যাল রিলেশন আছে, শত্রু ভাবাপন্ন আছে, বন্ধু ভাবাপন্ন আছে, কমপ্লিমেন্টারি আছে, বহু রকম বিষয় আছে। তাহলে আমাদের ড্রাগ রিলেশনটা দেখতে হবে। এবং আমরা যদি ওই অ্যালোপ্যাথি দৃষ্টিভঙ্গি দিয়ে যদি রোগী চিকিৎসা করি, তাহলে আমাদের কিন্তু রিয়াকশনটা অবশ্যই হতে পারে। হোমিওপ্যাথি এই প্রসঙ্গে আমাদের বলতে হয় যে হোয়াট ইজ হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। এবং আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা গ্রামগঞ্জের শহর নগর বন্দরে বহু হোমিওপ্যাথি ফার্মেসি দেখছি, হোমিওপ্যাথি ডাক্তারখানা দেখছি। সেখানে গিয়ে আমরা দেখতে পাই কি, আলমারি বোঝাই করা পেটেন্ট ওষুধ, আলমারি বোঝাই করা বিভিন্ন ধরনের মাদার টিনচার, আলমারি বোঝাই করা কিছু ওই সাংকেতিক চিহ্নতে R1, R2, R3 ইত্যাদি ইত্যাদি ওষুধ, সবই কম্বিনেশন ওষুধ। হোমিওপ্যাথি যেহেতু হোমিওপ্যাথি পিওর হোমিওপ্যাথি বলতে
সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন, সেই ক্ষেত্রে কোনো ওষুধের কম্বিনেশন চলবে না। তাহলে এই কম্বিনেশন ওষুধগুলো মানে আমাদের পক্ষে হার্মফুল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। আমরা হোমিওপ্যাথি ড্রাগ প্রুভিংয়ের সময় আমরা দেখেছি হোমিওপ্যাথি ড্রাগ প্রুভিংটা কীভাবে করা হয়। অ্যালোপ্যাথ ড্রাগ প্রুভিংটা করা হয় ইতর প্রাণীর উপরে, ইঁদুর, গিটগিটি, খরগোশ, গিনিপিগ ইত্যাদি ইতর প্রাণীর উপরে অ্যালোপ্যাথ মেডিসিনের ড্রাগ প্রুভিং করা হয়। আর হোমিওপ্যাথিক ওষুধ ড্রাগ প্রুভিং করা হয় হেলদি হিউম্যান বিং, সুস্বাস্থ্যের অধিকারী যে সমস্ত লোক, স্বাস্থ্যবান লোক, তাদের উপরে বিভিন্ন পোটেন্সিতে বিভিন্ন ডোজে যে ওষুধগুলো প্রয়োগ করা হয়, তার যে সাইন সিমটমগুলো ফুটে ওঠে, সেইগুলো হচ্ছে আমরা কালেক্ট করি, লিখে সেইগুলি হচ্ছে আমাদের কালেকশন। সেই সিমটমসের কালেকশন হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। তাহলে অ্যালোপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার সঙ্গে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার আকাশ জমিন ফারাক আছে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা হেলদি হিউম্যান বিংয়ের উপরে ড্রাগ প্রুভিং করি, মানুষ হচ্ছে সচেতন জীব, মানুষ চেতন সম্পন্ন, তার একটা মাইন্ডের উপরে একটা প্রভাব পড়ে, সেটা আমরা ম্যাটেরিয়াল মেডিকার মধ্যে পাই। কিন্তু অন্যান্য সিস্টেমের যে ড্রাগ প্রুভিংগুলো করা হয়, বিশেষ করে মডার্ন সায়েন্সে যারা ইতর প্রাণীর উপরে ড্রাগ প্রুভিং করে, তাদের কিন্তু যেহেতু তারা হিউম্যান বিংয়ের উপরে ড্রাগ প্রুভিং করে না, তাই তাদের মেন্টাল সিমটম পাওয়া যায় না। তাহলে আমরা যারা বলি যে হোমিওপ্যাথি রিয়াকশন নেই, তারা ভুল বলি। কারণ ওই প্রথমে বললাম এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। প্রত্যেকটার ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। তাহলে আমি যদি ভুল ওষুধ দিই, আমি যদি কাউকে ভুল ওষুধ দিই বা কম্বিনেশনের ওষুধ দিই, একসঙ্গে 8টা 10টা ওষুধ মিশিয়ে দিই, তা আমার তো টোটালিটি অফ সিমটমের মধ্যে পড়ে না। এই টোটালিটি অফ সিমটমের মধ্যে যখন পড়ে না, তখন অন্যান্য যে ওষুধগুলো যেগুলো টোটালিটির সঙ্গে মিল নেই, সেগুলো কী করে, সে ডিজিজ প্রডিউশন করে, রোগ তৈরি করে, আর্টিফিশিয়াল ডিজিজ সৃষ্টি করে, কৃত্রিম রোগ তৈরি করে। তাহলে তো সোজা বাংলায় আমরা বলতে পারি, যেহেতু এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, হোমিওপ্যাথি ওষুধও ডিজিজ প্রডিউসিং করতে পারে। ভুল ওষুধ দিলে তার সাইড এফেক্ট হয়, তার রিয়াকশান হয়। তাহলে আমরা বাজারে যে প্রচলিত কথা আছে হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, তারা ভুল বলেন, এবং এটা একেবারে ভুল কথা। হোমিওপ্যাথিক ওষুধে রিয়াকশান আছে এবং সাইড এফেক্টও আছে। বিশেষ করে যারা মাদার টিনচার, পেটেন্ট ওষুধ, টনিক, এই সমস্ত কম্বিনেশন ওষুধ, তারপরে যে R1, R2, R3, ওই মানে জার্মান এবং বিভিন্ন দেশের যে পেটেন্ট ওষুধগুলো ব্যবহার করেন, তার অবশ্যই ড্রাগ মানে সাইড এফেক্ট আছে এবং রিয়াকশান হয়। কারণ অ্যাজ পার হোমিওপ্যাথি রুলস সেটা অনুমোদন করে না। সুতরাং হোমিওপ্যাথি ওষুধে সাইড এফেক্ট বা রিয়াকশান আছে। আমরা যেটা বলি সেটা কিন্তু ভুল কথা। হোমিওপ্যাথি ওষুধে সাইড এফেক্ট আছে এবং রিয়াকশন হয়, এবং কখনো কখনো মারাত্মক রিয়াকশন হয়। বাজারে আরেকটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, হোমিওপ্যাথি ওষুধ দেরিতে কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ দেরিতে কাজ করে, এই কথাটা আদৌ ঠিক না। আমরা যেটা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। তা কোনো ওষুধ কিভাবে কাজ করে, অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদিক বলুন, ইউনানি বলুন, কবিরাজি বলুন, টোটকা বলুন, সমস্ত ওষুধগুলো
ক্রিয়াটা কীভাবে হয়। আমরা সমস্ত ওষুধগুলো খাই, কোনোটা ট্যাবলেট আকারে খাই, কোনোটা ক্যাপসুল আকারে খাই, কোনোটা ইঞ্জেকশন দিয়ে আমরা ব্যবহার করি। এইভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করি। তাহলে ওষুধের ক্রিয়াটা কিভাবে হয়? ওষুধের ক্রিয়া যদি আমরা কোনো ট্যাবলেট ক্যাপসুল এই সমস্ত খাই, সেটা গিয়ে আমাদের স্টোমাকে চলে যায়। স্টোমাক থেকে অ্যাবজর্ব হয়ে সেটা আস্তে আস্তে বিভিন্ন সিস্টেমে যায়। সেই সিস্টেম থেকে ওষুধের ক্রিয়াটা গিয়ে পৌঁছায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছালে আমাদের ওষুধের ক্রিয়াটা হয়। তাহলে আমরা যে ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন যেগুলো ব্যবহার করি, সেগুলো তাহলে পৌঁছাতে আমার দেরি হয়, কারণ সে তো অনেক রুট ঘুরে যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অনেক রুট ঘুরে যায়। উদাহরণ হিসাবে বলি, আমরা যে কলকাতায় যাব, কলকাতায় যাওয়ার পথে অনেক ব্যবস্থা আছে। রানাঘাট থেকে আমরা বাসে করে যেতে পারি, আমরা টোটো করে যেতে পারি, আমরা ট্রেনে করে যেতে পারি, আমরা হেলিকপ্টারে যেতে পারি। তাহলে কোন পথটা আমার তাড়াতাড়ি হবে? নিশ্চয়ই এটা বলার অবকাশ থাকে না যে হেলিকপ্টারে গেলে তাড়াতাড়ি হবে, কারণ সে তো আর কোনো রাস্তা ঘুরে যাচ্ছে না, সোজা ডাইরেক্ট কলকাতায় চলে যাচ্ছে। তেমনি অন্যান্য সিস্টেমের যে ওষুধগুলো আমরা খাই বা ব্যবহার করি, ইঞ্জেকশন দিই, ট্যাবলেট, ক্যাপসুল বা এই সমস্ত ওষুধ, সেগুলো স্টোমাকে গিয়ে অ্যাবজর্ব হয়ে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায়। আমরা প্রথমেই বলেছিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। আমরা যে জলের মধ্যে দিয়ে যে ওষুধটা খাই, সেই জলটা হচ্ছে ভেহিকেল। আমরা অ্যালকোহলের মধ্যে দিয়ে যে ওষুধটা খাই, সেটা হচ্ছে ভেহিকেল। আমরা সুগার অফ মিল্কের মধ্যে দিয়ে যে ওষুধটা খাই, সেটা ভেহিকেল। তাহলে আমরা যেহেতু ওটা পাওয়ারকে সরাসরি ব্যবহার করা যায় না। যেমন উদাহরণ হিসেবে বলতে হয়, বিদ্যুৎ শক্তি, আলো জ্বলছে, এই আলো জ্বলাটা আমরা দেখতে পাই, কিন্তু এই বিদ্যুৎ শক্তি কোথায় তৈরি হয়? কোনো একটা জেনারেট হয় কোথাও থেকে, তারপরে ইলেকট্রিক তারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। তাহলে ইলেকট্রিফিকেশন বা বৈদ্যুতিক শক্তি যেটা, সেটা কিন্তু ইনভিজিবল পাওয়ার, ইট ইজ নট সাবস্টেন্স। সাবস্টেন্সের মধ্যে দিয়ে সে প্রবাহিত হয়ে আমাদের সামনে প্রতিভাত হয়। তেমনি হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইজ এ ডাইনামিক পাওয়ার। কারণ হোমিওপ্যাথিক ওষুধ অণু থেকে ভেঙে পরমাণু থেকে ভেঙে ইলেকট্রন প্রোটনের মতো তৈরি হয়ে যেখানে একটা ডাইনামিক পাওয়ার জেনারেট করে। সেই ডাইনামিক পাওয়ারটা হচ্ছে আমরা কোনো ভেহিকেলের মাধ্যমে ভেহিকেলের মধ্যে দিয়ে আমরা ব্যবহার করি। সুগার অফ মিল্ক, জল, পুড়িয়া বা ট্যাবলেট বা গ্লোবিলস, এর মধ্যে দিয়ে আমরা সেই ওষুধগুলো খাই। আমরা খাই যখন, তখন আমাদের জীবের উপরে পড়ে। তাহলে আমাদের দেহে যতগুলো সেন্সিটিভ নার্ভ আছে, সেই সেন্সিটিভ নার্ভগুলো কিন্তু কানেক্টেড উইথ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ নার্ভ কি, মানে সেন্সিটিভ অর্গান কোনটা? সেন্সিটিভ অর্গান হচ্ছে জীব। জীবের মধ্যে একটা চুল পড়লে, একটা বালুর কণা পড়লে কিন্তু আমরা টের পাই। তাহলে জীবে আমরা হোমিওপ্যাথিক ওষুধটা দিই জীবে। তা জীবে দিলে কি হচ্ছে? সরাসরি সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আমি উদাহরণ দিয়েছিলাম যে আমরা কলকাতা যাওয়ার পথে আমরা বিভিন্ন পদ্ধতিতে যেতে পারি, বাসে যেতে পারি, টোটো করে যেতে পারি, ট্রেনে করে যেতে পারি, হেলিকপ্টারে যেতে পারি। তাহলে হেলিকপ্টারে গেলে আমরা সবচেয়ে দ্রুত পৌঁছাবো। তেমনি যেহেতু ডাইরেক্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে কানেক্টেড হোমিওপ্যাথিক ওষুধ, সেই জন্য হোমিওপ্যাথিক ওষুধ সবচেয়ে তাড়াতাড়ি কাজ করার কথা। এবার প্রশ্ন করতে পারেন
আমরা তো অনেক সময় দেখি ডাক্তারবাবুরা বলেন আপনার একটু সময় লাগবে। হ্যাঁ, আমাদের অর্গানন অফ মেডিসিনে এই বিষয়েও বলা আছে। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ মানে হোমিওপ্যাথিক ওষুধ আমরা প্রয়োগের ক্ষেত্রে অবজার্ভ করব যে রোগটা কত দ্রুত এসছে, তাড়াতাড়ি এসছে না দেরিতে এসছে। এর একটা ফর্মুলা আছে। আমরা জানি যে সোরা সিফিলিস সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে, হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী, হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী সোরা সিফিলিস সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। তাহলে সোরা সিফিলিস সাইকোসিস এই ক্রনিক মায়াজমের যে রোগগুলো সেগুলো তো রাতারাতি হয় না, সে রোগগুলো হয় ধীরে ধীরে। ক্রনিক ডিজিজ ধীরে ধীরে হয়, ধীরে ধীরে তার প্রকাশ পায়। তাহলে একটা সিফিলিসের রুগী যদি আপনার কাছে আসে, তাহলে সেই রুগীটা নিশ্চয়ই আজকে ওষুধ দিলাম আর বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাবে, এটা কখনো কল্পনা করা যায় না। তাহলে অ্যাজ পার অর্গানন অফ মেডিসিন অ্যান্ড ক্রনিক ডিজিজ, আমাদের যে রোগটা যত দেরি করে আসে সেই রোগটা তত দেরি করে সারে। সেই জন্যই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কখনো কখনো আমরা 2 বছর 3 বছর এমনকি 5, 7, 10 বছরও চিকিৎসা করি। ক্রনিক ডিজিজ আপনারা আরেকটা বিষয় জানবেন, ক্রনিক ডিজিজ একটা জেনারেশনের থেকে তৈরি হয় না, জেনারেশন টু জেনারেশন এটাকে মানে প্রসারিত করে, মানে সংক্রমিত করে। আমার ঠাকুরদাদা হয়তো কোনো একটা ক্রনিক মাইজেমে ভুগছিলেন, তার এফেক্ট আমার বাবা পেয়েছেন, বাবার থেকে আমি পেয়েছি, আমার থেকে আমার সন্তানরা পাবে। এই যে জেনারেশন টু জেনারেশন, তাহলে কোনো একটা সময়ে যে আমরা ক্রনিক মাইজেম রোল করতো আমার ঠাকুরদাদা, সেই রোলটা আমার মধ্যে রয়ে গেছে। তাহলে আমি কিন্তু রাতারাতি কোনো সুস্থ হব না, আমাকে অ্যাজ পার অর্গানন অফ মেডিসিন, অ্যাজ পার হ্যানিম্যান ক্রনিক ডিজিজ আমাদের এটা ধীরে ধীরে হবে। সেই জন্যই হোমিওপ্যাথিক ওষুধ কিছু কিছু রোগ ধীরে ধীরে কাজ করে এবং কয়েক বছর ধরে তার ক্রিয়া চলে। আমরা অনেক সময় পলিক্রাস মেডিসিনগুলো দিয়ে 3 মাস 4 মাস পরে দেখা করতে হবে। তার মানে 3 মাস 4 মাস পর্যন্ত ডিফেক্টিভ মেডিসিন যেগুলো পলিক্রাস মেডিসিনগুলো, সেগুলো অনেক দিন ধরে ক্রিয়া করে। আবার পাশাপাশি যদি আমরা ওই কথা বলি যে হোমিওপ্যাথিক ওষুধ দেরিতে কাজ করে, আমার তাড়াতাড়ি সারানো দরকার। হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি। আমার প্রায় 48 বছর প্র্যাকটিস জীবনে আমি আমার এই অভিজ্ঞতা থেকে দেখেছি যে ওষুধের ড্রপ দেওয়ার সাথে সাথে রোগ নিরাময় হয়েছে। সেটা কখন? অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে। আপনার কাছে যদি কলেরা রুগী আছে, টাইফয়েড ডায়রিয়া রুগী আছে, কিংবা কলিক পেনের কোনো রুগী আছে যে যন্ত্রণায় ছটফট করছে, তাকে যদি আপনি বলেন যে আপনার হোমিওপ্যাথি ওষুধ তো এটা দেরিতে কাজ করবে, তাহলে কি রুগী আপনার কাছে থাকবে? থাকবে না। তাহলে আমাদের কাছে রুগী আসবে না। তাই আমাদের অ্যাজ পার অর্গানন অফ মেডিসিন হচ্ছে অ্যাকুট ডিজিজ খুব তাড়াতাড়ি হোমিওপ্যাথি সারে। কিছু মনে করবেন না, অ্যালোপ্যাথের চেয়েও অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে। এটা আমার 48 বছর প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তা সুতরাং এই ধারণাটাও ভ্রান্ত ধারণা সাধারণ মানুষের মধ্যে। এই ধারণাটা শুধু সাধারণ মানুষের নয়, এই ধারণাটা তৈরি করেছে হোমিওপ্যাথ ডাক্তাররা। হোমিওপ্যাথি ডাক্তাররা ওই রুগীদের যখন কিছু করতে না পারেন, তার সীমিত জ্ঞানের মধ্যে দিয়ে যখন রোগ আরোগ্য করতে পারেন না, তখন বলে হোমিওপ্যাথি তো একটু দেরিতে কাজ হবে, আস্তে আস্তে অপেক্ষা করবে। কিন্তু তা নয়। আসল ব্যাপারটা হচ্ছে দেরিতে কাজ হবে একমাত্র ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। অ্যাকুট ডিজিজে কখনই দেরি হবে না। এবং অন্যান্য সিস্টেমে যত রকম সিস্টেম আছে, সমস্ত সিস্টেমের থেকে অনেক বেশি দ্রুত কাজ করে। তাহলে এইটাও একটা ভ্রান্ত ধারণা।
আর একটা ভ্রান্ত ধারণা আছে হোমিওপ্যাথি ওষুধ খেলে রোগ বেড়ে যায়। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ খেলে রোগ বাড়ে। কখন বাড়ে? এটাকে আমরা বলি হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন। জেমস টালার কেন্টের যে ফিলোসফি আছে, সেই ফিলোসফিতে 12 অবজারভেশন বলে একটা কথা আছে। 12 অবজারভেশন, যে 12 অবজারভেশনে দেখা গেছে যদি আপনার ঠিক ঠিক রোগ মেডিসিন সিলেক্ট হয়, অনেক সময় প্রচণ্ড বেড়ে যায়। বাড়ার কিছু প্রতিক্রিয়া আছে, আমরা পরবর্তীকালে 12 অবজারভেশন নিয়ে আলোচনা করব। আমি জাস্ট 12 অবজারভেশনের একটা অবজারভেশন শুধু বলছি। যদি আপনার ওষুধ নির্বাচন ঠিক হয়, তাহলে ওষুধ খাওয়ার পর প্রচণ্ড রকম বেড়ে যাবে এবং চরম বারে বেড়ে যায়, বিছানা সহ্যগত হয়ে যায়। এবং হওয়ার পরে কোনো ওষুধ যদি আপনি না দেন, তাহলে আস্তে আস্তে সেই রোগটা কমতে কমতে একেবারে নির্মূল হয়ে যায়। এটা হচ্ছে হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন। হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন দেখে অনেকে ভয় পান। এই রিসেন্টলি আমি একটা রুগী দেখেছিলাম, তার গলায় একটা ক্যান্সার হয়েছে। তার গলায় ক্যান্সার হয়েছে, অনলাইনে রুগীটা দেখেছিলাম ওই রায়গঞ্জের। ভদ্রলোককে আমি পূজা দিয়েছিলাম, আর আমি তো বেশি ওষুধ দিই না, 2-3টে ডোজ দিই। তা বদল ওষুধ দেওয়ার পরে, আমি অবশ্য ওষুধ দিইনি, মানে আমি প্রেসক্রাইব করে দিয়েছিলাম অনলাইনে, লোকাল থেকে কিনে নিয়েছি। আমার যথারীতি আমার ফিটাও দিয়েছে, ওষুধে কিনেছে। কিন্তু তার কোন বন্ধু বলেছে, এই তুমি হোমিওপ্যাথি ওষুধ খেও না, হোমিওপ্যাথি ওষুধ খেলে বেড়ে যাবে। সে আর হোমিওপ্যাথি ওষুধ খায়নি। বোধহয় কালকে খবর পেলাম উনি বোধহয় ওষুধ না খেয়ে শিলিগুড়িতে অপারেশন করার জন্য গেছেন। জানি না কি হবে। যাই হোক, তা এটা হচ্ছে হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন। আমরা একটা কথা বলে থাকি, হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন গুড ফর দ্য পেশেন্ট। আমরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরপরই যদি কারো রোগ বেড়ে যায়, সে যদি আমাদের বলে যে ডাক্তারবাবু আপনার ওষুধ খেয়ে আমার প্রচণ্ড বাড়া বেড়ে গেছে, আমরা কিন্তু বিভ্রান্ত হই না, আমরা কিন্তু মনে কষ্ট পাই না, আমরা কিন্তু উৎফুল্ল থাকি। কেন উৎফুল্ল থাকি? কারণটা হচ্ছে যে আমি নিশ্চিত যে আমার ওষুধ নির্বাচনটা সঠিক হয়েছে এবং সে তার রোগ নির্মূল হয়ে যাবে, আর জীবনে কোনোদিন তার এই রোগটা হবে না। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ দেরিতে কাজ করে, এইটাও একটা ভ্রান্ত ধারণা। হোমিওপ্যাথিক ওষুধ কখনোই দেরিতে কাজ করে না। আর হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে যে সবসময় বাড়বে তেমনও নয়। কখন বাড়ে? বাড়ে হচ্ছে একমাত্র যে সমস্ত ওষুধগুলো অন্যান্য চিকিৎসায়, মডার্ন সায়েন্স, মডার্ন ট্রিটমেন্টে বা প্যালিয়েটিভ ট্রিটমেন্টে তা সাপ্রেসড হয়ে যায়, বিশেষ করে স্কিন ডিজিজ। তা প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা হচ্ছে যেটা মডার্ন সায়েন্সে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়, অর্থাৎ ধরুন কারো এক্সিমা হলো, কারো চুলকনি পাশা, দাগ, এক্সিমা, এই সময় হাজা হলো, তারা করে কি মডার্ন ট্রিটমেন্টে তারা হয় লোশন দেয়, নয় মলম দেয়। হ্যাঁ, আবার মানে বলতে লজ্জা নেই, আমাদের কিছু কিছু হোমিওপ্যাথি ডাক্তাররাও কিন্তু মলম দেয়, লোশন দেয়। হ্যাঁ, তারা বলে এটা মডার্ন ট্রিটমেন্ট। হ্যাঁ, তা হোমিওপ্যাথি মডার্ন হয় না। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। হোমিওপ্যাথি হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, এর আধুনিক কিছু হয় না। হ্যানিম্যানের আমলে 200-250 বছর আগে হ্যানিম্যান যে কথা বলে গেছেন, এখন আর বেরোনো না ব্রাইনে, এখন আর থেকে জিঙ্কাম পর্যন্ত যত ওষুধ আছে, হ্যানিম্যানের আমলে যেরকম ক্রিয়া হতো 20 শতাব্দীতে 2020 সালেও ঠিক একইভাবে কাজ করবে। সুতরাং হোমিওপ্যাথি যেটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, 1000 বছর আগে, 5000 বছর, 10,000 বছর আগে হতো,
এখনো হয়। আমরা না থাকাকালীন যখন পৃথিবীর লোকজন থাকবে তখনও ঠিক একইভাবে চলবে। তেমনি হোমিওপ্যাথি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এ চিরন্তন সত্য, এ কখনই মডার্ন হয় না, কারণ এটা তো হেলদি হিউম্যান বিইংয়ের উপরে প্রুভিং করে তৈরি করা, সুতরাং এর মডিফিকেশন হয় না, এর কোনো মডার্ন হয় না হোমিওপ্যাথি। তাহলে আমাদের যে ভুল ধারণা ছিল হোমিওপ্যাথি ওষুধ খেলে বেড়ে যায় ঠিকই, কখনো কখনো বেড়ে যায়, তারও একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়মে সে বাড়ে, সব সময় বাড়ে না। আর একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেলে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে যারা বিড়ি সিগারেট খায় তাদের হোমিওপ্যাথি চিকিৎসা করা উচিত না। ওই আগে বললাম, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা গাঁজা, ভাং, আফিং, হেরোইন, চরস খেয়েছে তাদের চিকিৎসা করে দেখেছি অবশ্যই কাজ করে। তাহলে হোমিওপ্যাথি ওষুধ বিড়ি, সিগারেট, গাঁজা, ভাং, আফিংয়ের উপরে কোনো প্রভাব পড়ে না, যদি আপনার ওষুধ সিলেকশন ঠিক হয়। যদি আপনার ওষুধ সিলেকশন ঠিক হয় তাহলে আপনার বিড়ি, সিগারেট, গাঁজা, ভাং, আফিং, চরস কোনো কিছুতেই কোনো রকম রিয়াকশন করবে না। সুতরাং এইটা একটা ভ্রান্ত ধারণা। আজকে আমরা আমাদের আলোচনা এখানে সমাপ্ত করি। ভবিষ্যতে সময় পেলে, সুযোগ পেলে আমরা আবার এই নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করি। শুভরাত্রি।